পুরো অ্যাঙ্গেলটাকেও কভার এত লোকজন কেন? রাইট টু লেফট টেলিস্কোপ দিয়ে কি করা ব্যাকগ্রাউন্ডটা ব্লার ক্লোজ তারগুলোকে পর্যন্ত স্পষ্ট দেখা যাবে। ফলো আপ শট কি একটু ছোট খুব লাইট ফ্রেন্ডলি কিলবিল করে কেই ব্লক করছে ওয়াইড নিতে পারি খুবই দ্রুততর বৃদ্ধি। আজকে প্রথমে আমরা লেন্স নিয়ে ক্লাস করব, ঠিক আছে? ক্যামেরার একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে লেন্স, যেটা তোমাদের প্রত্যেকেরই রয়েছে। লেন্স কত রকমের হয়, এই লেন্সের কি প্রকার রয়েছে এবং এই লেন্সগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি। তো আজকে ফার্স্ট আমরা এটা নিয়ে আমরা ক্লাস করব। তো নাম্বার ওয়ান হচ্ছে আলট্রা ওয়াইড। ওয়াইড মানেই আমরা সবাই জানি হচ্ছে কি, ওয়াইড মানে হচ্ছে বড়, তাই তো? এই আলট্রা ওয়াইড এই লেন্সটার কাজ হচ্ছে কি, ধরো আজকে এখানে তোমরা বসে আছো বেশ কয়েকজন, ওকে? আলট্রা ওয়াইড কী করবে, এই জায়গাটাকে আরও পূর্ণাঙ্গভাবে জোনটাকে বড় করে ছবিটা নেবে। এটা সিনেমাটোগ্রাফির ক্ষেত্রে মূলত এই লেন্সটা আমরা ব্যবহার করি, এবং ওয়াইল্ড ফটোগ্রাফির ক্ষেত্রে ধরো কোনো একটা বন্য প্রাণীকে দেখা গেল বা কোনো জীবজন্তুকে দেখা গেল, সেক্ষেত্রে কিন্তু আমরা এই লেন্সটাকে আমরা ইউজ করি। এটা মূলত আমরা 70-200 বা 70-300 মূলত এই দুটো লেন্সকেই কিন্তু ব্যবহার করা হয় হচ্ছে আলট্রা ওয়াইডের ক্ষেত্রে। আলট্রা ওয়াইড বোঝা গেছে? আমি আরেকবার বলে দিচ্ছি, আলট্রা ওয়াইড এই লেন্সটা মূলত আমরা বড় ফ্রেমের জন্য, বড় জোনের জন্য আমরা এটাকে ব্যবহার করি। এটা আমরা ওয়াইল্ড ফটোগ্রাফির ক্ষেত্রে ধরো দূরে কোনো বন্য প্রাণী বা কোনো বন্য জন্তু রয়েছে, সেক্ষেত্রে আমরা যখন এক্সট্রিমভাবে মাস্টার শট নিই তার ক্ষেত্রে, যেমন ধরো এখানে যদি আজকে কোনো সিনেমাটোগ্রাফি ক্যামেরা থাকতো, আমরা যদি এই জেমস প্রিন্সেপ এই যে লেখা রয়েছে এটাকে যদি আমরা শ্যুট করতাম, এটার কত বড় একটা ওয়াইড অ্যাঙ্গেলে রয়েছে, এক্ষেত্রে কিন্তু আমরা এটাকে কিন্তু আলট্রা ওয়াইডে কিন্তু আমরা শ্যুট করতে পারতাম। সেক্ষেত্রে আমাদের এটা কোনো রকম প্যানিং করার দরকার থাকতো না। প্যানিং তোমরা কম বেশি প্রত্যেকেই জানো, যেখানে ক্যামেরাকে মুভমেন্ট করানো হয়, একটা হচ্ছে রাইট টু লেফট আর একটা হচ্ছে লেফট টু রাইট। তো দেন আলট্রা ওয়াইড বোঝা গেছে প্রত্যেকের। আলট্রা ওয়াইডে আমরা মূলত 70-200 আর 70-300 লেন্স আমরা ইউজ করি হচ্ছে আলট্রা ওয়াইডে। নেক্সট হচ্ছে ওয়াইড লেন্স। আমরা সিনেমাটোগ্রাফার যখনই একটা ফ্রেমকে দেখায়, দেন এই একটা ফ্রেম থাকে, সেখান থেকে কম্পোজিশন আস্তে আস্তে ছোট হয়, ওকে? আলট্রা ওয়াইড যদি এটা হয়, ওয়াইড হচ্ছে এটা, মানে এটার যেটা আয়তন আছে তার তুলনায় তোমরা এখানে যারা বসে রয়েছো অনেকটা কম জায়গায় রয়েছো, এটাকে আমরা ওয়াইড ফ্রেমে নিতে পারি বা ওয়াইড অ্যাঙ্গেলে নিতে পারি। দেন এটা হচ্ছে ওয়াইড, মানে আলট্রা ওয়াইডের থেকে একটু ছোট হচ্ছে ওয়াইড। এই ওয়াইডটাকেও আমরা কিন্তু অনলি ফর 70-200-তে আমরা নিতে পারি। এই ওয়াইডটাকে আমরা অনলি 70-200-তে নিতে পারি, আর আলট্রা ওয়াইড আমরা নিতে পারি হচ্ছে 70-200 আর 70-300, মানে এটা হচ্ছে আলট্রা ওয়াইড, এই ছোটোটা হয়ে যাচ্ছে শুধুমাত্র ওয়াইড। ক্লোজ আপ লেন্স। নেক্সট হচ্ছে ক্লোজ আপ লেন্স। ক্লোজ আপ লেন্সটা কি, আমরা যদি এই ক্যারেক্টারটিকে আমরা দেখি, এই ক্যারেক্টারটির এখান থেকে এই পর্যন্ত আমরা মূলত ক্লোজ ধরি, ওকে? এখান থেকে এই পর্যন্ত আমরা বিগ ক্লোজ ধরি, শুধু চোখটুকুনিকে আমরা এক্সট্রিম ক্লোজ বলি, আর এখান থেকে এই পর্যন্তকে আমরা মিড ক্লোজ বলি, আর এখান থেকে পা পর্যন্তকে আমরা লং শট বলি বা ফুল ফ্রেম শট বলি। এবার এই যে ক্লোজ আপ, এটাকে মূলত আমরা ব্লক করা যখন বলে, ব্লক করা মানে কোনো একটা ক্যারেক্টারকে ব্লক করতে হবে। এক্ষেত্রে আমরা কী লেন্স ইউজ করি, এক্ষেত্রে আমরা 50, 100, 85 যেগুলো ক্লোজ থেকে নেওয়া হয়, যেগুলোকে আমরা সিঙ্গেল ক্যারেক্টারকে পাবো। ধর এখানে ও বসে আছে, আমি যদি মনে করি ওর একটা ক্লোজ আপ নেব ওর মাথা থেকে এই পর্যন্ত, তখন আমরা কিন্তু এই লেন্সটাকে ব্যবহার করব। এগুলো প্রত্যেকটাই বলছি কিন্তু এগুলো ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফি, সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে এগুলো সিনেমাটোগ্রাফিতে কিন্তু ব্যবহার করা হয়। তো ক্লোজ আপ লেন্স বোঝা গেছে। আমরা ক্লোজ আপ লেন্সে মূলত 50, 85, 100 আমরা এই লেন্সগুলোকে ব্যবহার করি, 50, 85, 100, ওকে? ক্লোজ আপ ফ্রেমের একটা শট, ঠিক আছে? আমি ওদেরকে বলবো একটা জাস্ট তুলে দেখিয়ে দাও ক্লোজ আপ ওদেরকে, তাহলে ওরা বুঝতে পারবে প্র্যাকটিক্যালি ক্লোজ আপ কতটা। সব দিকে যাবে, ঠাকুরের প্রসাদ সবাই পাবে এক এক করে। তাহলে আমরা ক্লোজ আপ বুঝলাম। এই ক্লোজ আপ লেন্সের দ্বারাই কী করা হয়, এই ক্লোজ আপ লেন্সের দ্বারাই আমরা অনেক সময় বিগ ক্লোজ আপ নিই, আমরা এক্সট্রিম ক্লোজ আপ নিই। এই লেন্সটাকে একটু জুম করলে, জুম লেন্স থাকলে আরও ভালো হয়। আমরা কি করি, আমরা ক্লোজ নিতে পারি, আমরা বিগ ক্লোজ নিতে পারি, আমরা এক্সট্রিম ক্লোজ নিতে পারি। এরপর হচ্ছে টেলি লেন্স, TELE, টেলি লেন্স। এই টেলি লেন্স তোমরা নিশ্চয়ই টেলিস্কোপের নাম শুনেছো। টেলিস্কোপ দিয়ে কি করা হয়, এই যে মহাকাশে বিভিন্ন যে গ্রহ নক্ষত্র দেখা হয়, মানে হচ্ছে দূরের জিনিসকে মূলত ফোকাস করতে পারে। দূরের কোনো জিনিসকে, ধরো আমি এই জায়গায় রয়েছি, এই মুহূর্তে এই ব্রিজের
এই তারগুলোকে পর্যন্ত স্পষ্ট দেখা যাবে টেলি লেন্সের দ্বারা। দেখবে মহাকাশ বিজ্ঞানী যারা রয়েছেন, যারা মহাকাশ নিয়ে গবেষণা করেন, তারা এই টেলিস্কোপ বা টেলি লেন্স কিন্তু তারা ব্যবহার করে তাদের কাজে। এবার সিনেমাটোগ্রাফিতে, ওয়াইল্ড ফটোগ্রাফিতে তো ব্যবহার করা হয়, ওয়াইল্ড ফটোগ্রাফির একদম প্রপার লেন্স হচ্ছে টেলি লেন্স। এছাড়াও আমরা কি করি, ধরো ওয়াইড অ্যাঙ্গেলে, ধরো দূর থেকে ধরো আমরা মনে হচ্ছে ওই যে বাসটা যাচ্ছে, ওই বাসটাকে হয়তো আমি নেব, এই বাসটাকে আমি নিতে গেলে আমি এখানে কিন্তু টেলি লেন্সকে কিন্তু ব্যবহার করি। বাসটা যদি এপারে না থেকে যদি ওই পারেও যেত, আমরা তাহলেও কিন্তু এই টেলি লেন্সকে কিন্তু আমরা ব্যবহার করতাম। মানে আমরা দূরের কোনো দৃশ্যকে দেখার জন্য বা তার পারফেকশনের জন্য, তার পারফেক্ট ফোকাসের জন্য, তার ব্যালেন্সের জন্য আমরা কিন্তু এই টেলি লেন্স কিন্তু ব্যবহার করি। এছাড়াও যারা মহাকাশ বিজ্ঞানী রয়েছেন, তারা বিভিন্ন রকম গবেষণার জন্য কিন্তু টেলিস্কোপ বা টেলি লেন্সের কিন্তু তারা ব্যবহার করে। নর্মাল লেন্স আমরা মূলত এই যে বিভিন্ন যে ক্যামেরাগুলো দেখছো, সেই ক্যামেরাতে থাকে, যেটাতে আমরা ওয়াইড করতে পারি, যেটাতে আমরা ক্লোজ থেকে নিতে পারি, যেটাতে আমরা 2 শট নিতে পারি, যেটাতে আমরা 3 শট নিতে পারি। এগুলো আলাদা করে ক্যামেরার মধ্যেই পুট করা থাকে, যার জন্য আলাদা করে লেন্স স্পিডের কোনো প্রয়োজনীয়তা নেই, যেগুলো ক্যামেরার মধ্যে আগে থেকেই সেট করা থাকে, যেটাকে আমরা নর্মাল লেন্স বলি। নর্মাল লেন্সের দ্বারা আমরা জুম, আমরা ব্লক, আমরা ওয়াইড, আমরা 2 শট, আমরা 3 শট, আমরা মাস্টার আমরা নিতে পারি। তাহলে আমরা নর্মাল যে লেন্সগুলো আছে তার দ্বারা আমরা কী কী শট নিতে পারি? নাম্বার 1 হচ্ছে আমরা জুম নিতে পারি, জুম বা ব্লক, আমরা ওয়াইড নিতে পারি, 2 শট নিতে পারি, 3 শট নিতে পারি। যখনই 3 শটের পরে চলে যায়, 4 জন হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি মাস্টার শট। আমরা মাস্টার শট নিতে পারি, আমরা ফলো আপ শটও নিতে পারি। ফলো আপ শট কি? ধরো এই হচ্ছে আমার ক্যামেরা, ওকে, আমি ক্যামেরাটা নিয়ে তোমাদেরকে এইভাবে ফলো করছি, ওকে, ফলো করছি, ওকে, এটাকে বলে ফলো আপ শট। এই ফলো আপ শটটা কিন্তু ফ্রন্ট টু, মানে সামনে থেকেও নেওয়া হয়, আবার ব্যাক থেকেও নেওয়া হয়। ফলো আপ শট সামনে থেকেও নেওয়া হয় এবং ব্যাক থেকেও নেওয়া হয়। তাহলে আমরা কি কি নিতে পারি নর্মাল লেন্সে? ক্লিয়ার, প্রত্যেকে বোঝা গেছে নর্মাল লেন্সে আমরা কি কি নিতে পারি? ওকে, এরপরে হচ্ছে জুম লেন্স। এই জুম লেন্স আমাদের সিনেমাটোগ্রাফিতে খুব ইম্পর্ট্যান্ট একটা লেন্স। এই জুম লেন্সের পাশাপাশি তোমাদেরকে লিখে রাখতে হবে 3টে লেন্সের নাম। আমি 3টে লেন্সের না, 4টে লেন্সের নাম বলছি, তোমরা লিখে রাখো। নাম্বার 1 লেখো তোমরা প্রাইম লেন্স, স্যামইয়াং লেন্স, SAMYANG, স্যামইয়াং লেন্স। নাম্বার 3 হচ্ছে CP2 লেন্স, আর নেক্সট হচ্ছে CP3 লেন্স। আমরা যখন ক্লোজে কোনো ছবি দেখি, আমরা দেখি ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাচ্ছে, শুধুমাত্র যে ক্যারেক্টার সে ফোকাসে রয়েছে। এটা মূলত আমরা যখন পোর্ট্রেট তুলি, পোর্ট্রেটের সময় দেখবে, লক্ষ্য করবে যে শুধুমাত্র যে সাবজেক্ট রয়েছে, এখন এই ওয়েডিং ফটোগ্রাফি বলো, অন্নপ্রাশন বলো, এছাড়াও যে কোনো অকেশানে বলো, এখন কিন্তু এই পোর্ট্রেট ফটোগ্রাফির মারাত্মক চল এসছে, যেখানে শুধুমাত্র ক্যারেক্টারটাই ফোকাসে থাকবে, তার বাহ্যিক বা তার বাইরের বা তার ব্যাকগ্রাউন্ড থাকবে হচ্ছে আউট অফ ফোকাসে। এক্ষেত্রে কিন্তু আমরা এই লেন্সের ভ্যারিয়েশনটা রাখি। প্রাইম লেন্স কী করে? প্রাইম লেন্স তোমার পারফেকশনটাকে একটা নর্মালি রাখে, স্যামইয়াং তার থেকে একটু বেটার করে, CP2 অ্যান্ড CP3 একদম সেই লেভেলের পারফেকশন করে। এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলে থাকি, এই প্রশ্নটা তোমাদের আসতে পারে, CP2 অ্যান্ড CP3 এটা হচ্ছে খুব লাইট ফ্রেন্ডলি লেন্স। প্রত্যেকটা লেন্সের একটা নিজস্ব আলো তারা ক্যামেরার মাধ্যমে সরবরাহ করে, কিন্তু CP2 আর CP3 কী করে, তারা ধরো তুমি একটা কোনো স্ট্রিট লাইটে যদি কোনো ছবি তোলো, সেই স্ট্রিট লাইটের মতোই সে লাইট কিন্তু তৈরি করে নেবে। তোমাকে তার জন্য অ্যাপারচার বলো, তার জন্য শাটার স্পিড বলো, গেইন বলো, বা তোমার ND ফিল্টার বলো, তোমাকে তার কোনো কিছু হাত দেওয়ার প্রয়োজন নেই। ওর নিজস্ব একটা কিন্তু লেন্সের একটা আলো রয়েছে, যেটার দ্বারা ও পারফেকশন করবে। ধরো তুমি ব্যাকগ্রাউন্ডটা তোমার ধরো সবুজ রয়েছে, তুমি ধরো সবুজ রঙের জামা পরে এসছো, তো দুটো তো মিশে যাবে। ও কি করবে, ও ব্যাকগ্রাউন্ডের সবুজটাকে এত ব্লার করে দেবে যে তুমি কিন্তু ওখানে একদম পারফেক্টে থাকবে। ধরো ও যে গ্রিনটা পরে এসছে সেটার সাথে গাছের পাতা সেম কালার, কিন্তু আমি যদি এটা CP2 বা CP3 যদি ইউজ করি, তাহলে ওই কিন্তু পারফেক্ট ফোকাসে থাকবে এবং ওর মুখে কিন্তু প্রপার আলো পড়বে, ব্যাকগ্রাউন্ডের সাথে কোনোরকমভাবে ওর ছবিটা নষ্ট হবে না। কিন্তু এটাই যদি আমি প্রাইম লেন্সে তুলি, ব্যাকগ্রাউন্ড আর ওর মধ্যে যে আমরা ক্রোমাতে হলে দেখি না যে দুটো কালার সিমিলারিটি হয়ে গেছে, এক হয়ে গেছে ক্রোমাতে, যে সাদা নীল কালো যে পর্দা থাকে, প্রাইম লেন্সে করলেই সেম প্রবলেমটা দেখা দেবে। এর জন্যই আমরা কি করি, যত বড় বড় সিনেমা বলো, হলিউড বলো, বলিউড বলো, টলিউড বলো, যাই বলো, সিনেমা বলো, ওয়েব সিরিজ বলো, সেখানে কিন্তু এই CP2 আর CP3 এই লেন্সগুলোকে ব্যবহার করা হয়। ক্লাস চলতে চলতে আমাদের এখানে প্রিন্সেপ ঘাটের সিকিউরিটি পার্সন নিয়ে এসছেন। তিনি জিজ্ঞেস করছেন এখানে কি হচ্ছে, এত লোকজন কেন। তাই স্যার ওনাকে বোঝাচ্ছেন আমরা এখানে লেন্সের ওপরে ক্লাস করছি, কি তাই তো? কি শিখছি আমরা?
ক্যামেরা লেন্স। যে সাবজেক্টের ছবি তুলছে সেটা মানুষ হতে পারে বা যে কোনো সাবজেক্ট হতে পারে, সেটাকে একদম পারফেকশন করা। যেখানে আমরা একটা ক্যারেক্টারকে পারফেক্টলি ব্লক করব। জুম লেন্স কি হয়, জুম লেন্সে আমরা দুটো ক্যারেক্টারকেও নিতে পারি, দুটো ক্যারেক্টারকেও আমরা ক্লোজে জুম করে নিতে পারি। ব্লকে আমরা কি করছি, ব্লকে পারফেক্টলি একটা ক্যারেক্টারকে আমরা ব্লক করছি। ধরো ও গালে হাত দিয়ে বসে আছে, আমরা ওকেই ব্লক করছি। ওর এগেনস্টে ও হয়তো একটা রিয়াকশান দিচ্ছে, তখন আমরা ওই পাশ থেকে ওকে আমরা ব্লক করব। এটা হচ্ছে ব্লক লেন্সের কাজ। ব্লক লেন্সের একটা মূলত মাপ দিয়ে দেওয়া হয় যে তোমরা এর বেশি নড়তে পারবে না। আমরা যখন ক্লোজে যখন কোনো শট নিই, ধরো পারফেক্টলি আমরা একটা মাপ দিয়ে দিই যে আপনি এর বেশি নড়তে পারবেন না, এর বেশি নড়লে তুমি আউট অফ ফোকাস হয়ে যাবে এবং তুমি কি হবে, তুমি ক্যামেরার ফ্রেম থেকে সরে যাবে। এটা আমরা মূলত ব্লক লেন্সের দ্বারা করি। ব্লক লেন্স হচ্ছে এখানে কি 50 ব্লক লেন্স আছে, 85 ব্লক লেন্স আছে, 100 ব্লক লেন্স আছে। এটা প্রাইমেও যা, CP2তেও তা, CP3তেও তা। খালি চেঞ্জেসটা কি হচ্ছে, একটা হচ্ছে লাইটের পার্থক্য, আরেকটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লারের পার্থক্য। নেক্সট হচ্ছে পোর্ট্রেট। পোর্ট্রেট তোমাদের একটু আগেই বললাম, পোর্ট্রেট এখন প্রচুর চল হয়েছে পোর্ট্রেটে, যেখানে আমরা শুধুমাত্র সাবজেক্টটাকে আমরা ফোকাস করি, ব্যাকগ্রাউন্ডটা যেখানে ব্লার থাকে। পোর্ট্রেট আমরা বিভিন্ন সময় বিভিন্ন অকেশানে দেখি। মূলত আমরা স্পোর্টসের সময় পোর্ট্রেট দেখি, বিভিন্ন রকম এন্টারটেনমেন্ট প্রোগ্রামে পোর্ট্রেট দেখি। ধরো এই মুহূর্তে হয়তো তুমি দেখছো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটা সভা মঞ্চে হয়তো বক্তব্য রাখছেন, সেখানে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় একটা সিঙ্গেল পোর্ট্রেট, সেটা হয়তো আনন্দবাজার প্রকাশ করলো। আনন্দবাজার পত্রিকা যদি কেউ দেখে থাকো বা যদি তার PDF যদি কেউ পড়ো, তাহলে দেখতে পারবে আনন্দবাজারের একদম নির্দেশ দেওয়া থাকে যে যে ছবি আপনারা সিঙ্গেল পেজের জন্য নেবেন, যেটা ক্যাপশন থাকবে শুধুমাত্র ছবি কেন্দ্রিক, সেটা যেন পোর্ট্রেট ছবি হয়, সেটা যেন কোনোরকমভাবে পোর্ট্রেট ব্যতীত না হয়। তারা পোর্ট্রেট ছবিকেই গুরুত্ব দেয়। ওটা লেন্স করছে, ওটা লেন্স করছে। ব্যাপারটা তোমাকে মাথায় রাখতে হবে, তুমি জুম লেন্স দিয়ে পোর্ট্রেট ছবি তুলতে পারো, সব ছবি তো পোর্ট্রেট হবে না। তোমাকে তো নির্দিষ্ট করতে হবে। ধরো আমার একটা সাবজেক্ট অনুযায়ী, আমার যেমন এখানে আমি মনে করছি এই পার্টিকুলার বিল্ডিংটায় আমার পোর্ট্রেট দরকার, এখানে আমার ব্যাকগ্রাউন্ডটা রাখার দরকার নেই। আমি যদি এই ব্রিজটাকে নিই, এই ব্রিজটাকেই আমার পার্টিকুলার পোর্ট্রেট রাখা দরকার। এবার জুমের মধ্যে কি, ধরো আমি এখানে মনে করছি আমি 3টে ক্যারেক্টারকে নেব, 3টে ক্যারেক্টারকে আমার পোর্ট্রেট নেওয়ার দরকার নেই, আমি জুমে নিলাম। পার্থক্যটা বুঝতে পেরেছো? পোর্ট্রেট একটা পারপাসে তোলা হয়, সব সিনের পোর্ট্রেট নেওয়া হয় না বা সব ফটোগ্রাফিতেই পোর্ট্রেট নেওয়া হয় না, কিন্তু জুমটা নিতেই হবে তোমাকে। যার তুমি মাস্টার নেবে, যখন তুমি সিন কম্পোজিশনে যাবে, তখন তার তোমাকে জুম লেন্স দিয়ে তার ক্লোজ শট নিতেই হবে, কেমন? ওকে, নেক্সট হচ্ছে ম্যাক্রো। এই ম্যাক্রো থেকেই এসছে মাইক্রো সার্জারি, নিশ্চয়ই অনেকে শব্দটার সাথে পরিচিত। ম্যাক্রো মানে হচ্ছে ক্ষুদ্র বা ছোট। দেখবে এখন আমরা বিভিন্ন হিডেন ক্যামেরা থেকে শুরু করে ফাইট সিকোয়েন্সের ক্ষেত্রে, নাচের ক্ষেত্রে, নাচের দৃশ্যের জন্য, অ্যাকশন সিকোয়েন্সের জন্য কিন্তু মূলত এই ম্যাক্রো লেন্স ইউজ করি। এই ম্যাক্রো লেন্স খুব ছোট হয় এবং এটা ইউজ করা খুবই সহজ। ধরো একটা জায়গায় প্রায় 50-60টা ক্রাউড রয়েছে, সেখানে তুমি 3টে অ্যাঙ্গেল থেকে 3টে বড় ক্যামেরাকে তুমি ইউজ করলে। ওকে, 3টে বড় ক্যামেরা ইউজ করার পর তার মাঝখানের হয়তো কিছু কিছু মোমেন্টস রয়েছে, সেই মোমেন্টসটাকে হয়তো তুমি ক্যামেরা দিয়ে শ্যুট করতে পারছো না। ধরো আজকে অত্রিশার পাশে ও বসে আছে, আমি এখানে যদি ক্যামেরার পজিশন রাখি, ওদের মানে অত্রিশার লেফট হ্যান্ড আর ওর রাইট হ্যান্ড যদি ওরা এরমভাবে হাত দিয়ে ডাকেও, আমি সেটা এখান থেকে নিতে পারবো না। এটা তখন কী করে, এটা তখন হয়তো এমন একটা কোনো পজিশন থেকে এই ম্যাক্রো লেন্সকে হয়তো বসিয়ে দেওয়া হয়। এই ম্যাক্রো লেন্স সেই পারফেকশনটাকে নিয়ে আসতে পারে, পরে সেটাকে পোস্ট প্রোডাকশানে গিয়ে এডিট করা হয়। এটা হচ্ছে ম্যাক্রো লেন্স। এই যে বিভিন্ন রকম যে চিত্র সাংবাদিকরা ধরো এমন কোনো খবর ইনভেস্টিগেশন করতে গেছে, সেখানে হয়তো বড় ক্যামেরার ব্যবহার করা যাচ্ছে না, সেখানে তারা হিডেন এই ম্যাক্রো ক্যামেরার দ্বারা সেখান থেকে কিন্তু ছবিগুলো বা ভিডিও ফুটেজগুলো কিন্তু তারা রেকর্ড করতে পারে। বোঝা গেছে ম্যাক্রো লেন্সটা আমরা মূলত এই ছোট ছোট সিকোয়েন্সগুলোকে, ছোট ছোট দৃশ্যগুলোকে, যেগুলো হয়তো বড় ক্যামেরার দ্বারা রিসিভ করা বা বড় ক্যামেরার দ্বারা হয়তো মানে টেক করা সম্ভব নয়, সেক্ষেত্রে আমরা এই ম্যাক্রো লেন্স বা ম্যাক্রো ক্যামেরা আমরা ইউজ করি। ফিশ আই লেন্স 1906 সালে আমেরিকার পদার্থবিজ্ঞানী রবার্ট ডব্লিউ, যিনি এই লেন্সটার আবিষ্কার করেছে। আচ্ছা, এই লেন্সটা আমি তোমাদেরকে একটু বলে দিই, এই লেন্সটা কী বা কেমন। জলের নিচে দেখবে মাছেদের বিভিন্ন রকম ছবি তোলা হয়। তোমরা যদি ব্যাংকক, পাটায়া এইসব জায়গায় যদি কেউ গিয়ে থাকো বা আগামী দিনে যাও, সেখানে দেখবে জলের তলায় বিভিন্ন ক্যামেরা দিয়ে ছবি তোলা হয়। এই শুধুমাত্র এই ছবিগুলোকে তোলার জন্যই কিন্তু এই লেন্সটার আবিষ্কার করা হয়েছে। এর জন্য এই লেন্সের নাম হচ্ছে ফিশ দিয়ে। এই যে ভদ্রলোকের নাম বললাম, ইনি এই লেন্সের প্রথম আবিষ্কার করে। এই লেন্সটি কেমন দেখতে হয়, এই লেন্সের ছবি হচ্ছে এরকম, মানে বিষয়টা এরকম থাকে। প্রথম এই ফিশ আই আমাদের কলকাতায়, আমাদের টলিগঞ্জে
বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় বলে একজন ডিরেক্টর ছিলেন, তিনি মারা গেছেন। তিনি প্রথম সুন্দরবনের যে ম্যানগ্রোভ জঙ্গল তার উপর কিন্তু শুধুমাত্র এই ফিশ আই লেন্স ব্যবহার করে, এবং সুন্দরবনের যারা মৎস্যজীবী রয়েছে, যারা গভীর জঙ্গলে মাছ কাঁকড়া এগুলো ধরতে যায়, সেখানকার উপর শুধুমাত্র এই ফিশ আই লেন্স ইউজ করে তিনি কিন্তু ডকুমেন্টারি বানিয়েছিলেন, যেটা একটা সময় খুব প্রশংসিত হয়েছিল এবং রাজ্য সরকারের তরফ থেকে তাকে পুরস্কৃত করা হয়েছিল। এবং তারপর পরবর্তী সময় উনি বহু জায়গায় এই ফিশ আই লেন্স এটা কি কাজে লাগে, তখনকার দিনে যে ও যেমন বললো ওয়েডিং ফটোগ্রাফিতেও এখন ব্যবহার করা হচ্ছে বিভিন্ন কনসেপ্ট অনুযায়ী। দেখবে তোমরা রাস্তা দিয়ে যেতে গেলে দেখবে রাস্তার মধ্যে আমার আয়না লাগানো থাকে, বড় আয়না, ওটাও কিন্তু এই সেম কিন্তু ওভাল শেপের। এটা কেন করা হয়, এটার করা হয় হচ্ছে একটাই কারণে, ছবির দ্রুততর বৃদ্ধিটাকে বাড়িয়ে দেওয়ার জন্য। মাছ তো একটা জায়গায় দাঁড়িয়ে থাকে না, মাছ তো কিলবিল করে। এই লেন্স কী করে, ওর পুরো অ্যাঙ্গেলটাকেও কভার করতে পারে। ও হচ্ছে পুরো গোলাকার মতো, ও পুরো অ্যাঙ্গেলটাকে কভার করতে পারে। ধরো আমি যদি সুন্দরবনের পুরো এন্টায়ার এরিয়াটাকে দেখাতে যাই, আমি এইভাবে দেখাতে পারবো না, আমার এইটুকুনি হাতের মধ্যে আসবে দেখাতে পারবো। আমি যদি এইটুকুনি হাত ধরি, এখানে বড়জন 1 2 3 4 5 6 7 জন আসবে। আমি যদি এটাকে এরকম করে দিই, কতজন আসবে? বুঝতে পেরেছো বিষয়টা? তাহলে আমি কি করলাম, লেন্সটাকে আমার এই কার্ভ করে দিলাম, মানে অর্ধ গোলাকৃতি করে দিলাম। দিস ইজ ফিশ আই লেন্স। এই হচ্ছে লেন্সটা, যেখানে আমি নিতে পারবো পুরোটা। আমি এই রাখলে পার্টিকুলার আমি 7 জনকে নিতে পারবো। আমি ওয়াইড করলে হয়তো নিতে পারবো, কিন্তু দেখার ভালো লাগার জন্য এই ফিশ আই লেন্স আর দ্রুততর গতির জন্য এই ফিশ আই লেন্সটাকে ইউজ করা হয়। এতক্ষণ ধরে আমরা কি শিখলাম, কি টপিক ছিল আমাদের? লেন্স। তো সোনাই, লেন্স নিয়ে কোনো প্রশ্ন? ক্লিয়ার? মৌমিতা, অভিক, বয়েস ছেলেদের, ব্যাক বেঞ্চার্সদের কোনো প্রশ্ন? ব্যাক বেঞ্চার্সদের নেই। তাহলে লেন্সের বারটা আমরা শেষ করি। চলো এভরিওয়ান, এবার টাটা করে দাও সবাইকে। লেন্স খতম আজকে।